অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে আস্থা ফিরছে ব্যাংক খাতে, বাড়ছে মেয়াদি আমানত, সুদের হার বাড়ায় উৎসাহিত হচ্ছেন গ্রাহক, বলছেন অর্থনীতিবিদ। বেসরকারি বিনিয়োগে ভাটায় অর্থনৈতিক মন্দার শঙ্কা খোদ পরিকল্পনা উপদেষ্টার। চট্টগ্রামে পয় নিষ্কাশনের আধুনিকায়ন সহ এক সভায় 5 প্রকল্পের অনুমোদন। গাইবান্ধায় আমন ধানের বাম্পার ফলন, বাড়তি উৎপাদন খরচে ন্যায্য মূল্য পাওয়ানোর শঙ্কা। সারের চড়া দামে বেকায়দায় রংপুরের কৃষক, বস্তায় 350 টাকা বেশি নেয়ার অভিযোগ। নদীর মাছ অনেক গরিব কাঙ্গাল পাচ্ছে, কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে। বুড়িগঙ্গার পর ধলেশ্বরে গিলে খাচ্ছে ট্যানারি বর্জ্য, তরল কঠিন সব রাসায়নিক মিশছে নদীতে, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। সিটিভির ব্যবহার নিশ্চিতের পরামর্শ। এবং আদানি দুর্নীতি নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি, অনুদান নেবে না তেলেঙ্গানা রাজ্য সরকার, চুক্তি খতিয়ে দেখবে শ্রীলঙ্কা, বিনিয়োগ স্থগিত ফ্রান্সের প্রতিষ্ঠানের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব ব্যাংক খাতে গ্রাহকের আস্থা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ। ডক্টর জামাল উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব, তবে দেখে আসব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। দুর্বল ব্যাংক চাহিদা অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারলেও জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী আবারও ব্যাংকগুলোতে টাকা ফিরতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুনের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ যেমন কমছে, তেমনি বাড়ছে মেয়াদি আমানতের পরিমাণও। ব্যাংকাররা বলছেন, সরকারের ন্যায় সংস্কার কার্যক্রমে গ্রাহকদের মধ্যে আস্থা ফেরার ইঙ্গিত মিলছে। সাইফুল ইসলামের রিপোর্ট। অনিয়ম ও দুর্নীতির কারণে ডুবতে বসা কিছু ব্যাংকের আমানতকারীরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। এসব ব্যাংকে গ্রাহক ভোগান্তি হরহামেশাই চোখে পড়ছে। তবে ব্যাংক খাতের পুরো চিত্র কিছুটা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন প্রান্তিকের তুলনায় সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে প্রায় 7,000 কোটি টাকা। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, এই তথ্য গ্রাহকদের আবারও ব্যাংকমুখো হওয়ার প্রমাণ দিচ্ছে। সেন্ট্রাল ব্যাংক যখন নীতি সুদ হার বাড়ায়, তখন লোকজন ফিক্সড ডিপোজিট রাখে, যেহেতু রেট ইজ হাই। বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যটা হচ্ছে সুদ হার বাড়ালে ঋণ কমবে, আমানত বাড়বে, আমানত বাড়লে বাজার থেকে টাকাটা ব্যাংকে ঢুকে পড়বে। সুদের হার বাড়ানোর যে অন্যতম একটা লক্ষ্য ছিল, যে বাজার থেকে অতিরিক্ত টাকা মপ করে এনে আমরা আমাদের সিস্টেমের মধ্যে ঢোকাতে পারবো, সেদিকে মনে হচ্ছে যে একটা ভালো গতি এসেছে। জনগণের হাতে থাকা অর্থ ব্যাংকে আসায় বাড়ছে মেয়াদি আমানত। তবে জুলাই আগস্টের আন্দোলনে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কমেছে তলবি আমানতের পরিমাণে। ব্যাংকারদের অভিমত, সুদের হার বাড়ায় গ্রাহকরা ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হচ্ছেন। ডিপোজিটরদের আস্থা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা কোনো একজন গ্রাহককে আমাদের কাউন্টার থেকে চেক নিয়ে ফেরত যেতে দিতে পারি না। এই গুরুত্বটা আরো 2 মাস আগে দিতে পারতাম, তাহলে কিন্তু বর্তমান অবস্থা তৈরি হইতো না। সব নীতি নির্ধারণ করতে ব্যবসায়ীরা, সুতরাং ব্যবসায়ীরা কখনো চাইবে না সুদের হার বাড়ুক, তাহলে তাদের ঋণের উপর সুদের হার বেড়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির চাপ যদি কমিয়ে আনতে পারে, তাহলে সাধারণ মানুষের ব্যয় হ্রাস পেয়ে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ আরও বাড়বে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এই বিষয়ে আলোচনার জন্য চলে যাচ্ছি ডক্টর জামাল উদ্দিনের কাছে। ডক্টর জামাল, আমরা আলোচনা করছি, আলোচনার মাঝে যে রিপোর্টটি দেখলাম, সে আলোচনা কিন্তু বলি, সেটি হচ্ছে যে ব্যাংক খাতের যে অগ্রগতি নতুনভাবে শুরু হয়েছে, আমানতকারীদের মাঝে যে উদ্দীপনা তৈরি হচ্ছে, সেটি আসলে লং টার্ম জিয়ে রাখা কিংবা এই ব্যাংক খাতে আস্থা ফেরানো, সেটা টেকসই করার জন্য আসলে কি করা দরকার? এটা টেকসই করতে হলে আপনার যে এখন যে একটা স্থিতিশীলতার দিকে যখন যাবে অর্থনীতিতে, তখন কিন্তু আপনার আস্তে আস্তে মানুষের আস্থা বাড়বে। আস্থা বাড়ার মধ্য দিয়েই কিন্তু আপনার এই স্থিতিশীলতা আরো বাড়বে। সেটা বাড়বে, মানুষ যখন ডিপোজিট টাকা জমা দিল, আবার উঠে নেওয়ার সময় যদি কোনো রকমের সন্দেহ না থাকে যে দিতে পারবে কিনা, এই ধরনের পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, এবং সেটা যদি ব্যাংকিং
তখন ব্যাংকিং ব্যবস্থার উপরে একটা অনাস্থা তৈরি হয়। সেই অনাস্থা যাতে তৈরি না হয়, এটা আপনার এই বিষয়ে এই যে আপনার যারা আপনার রেগুলেটরি ইনস্টিটিউশনগুলো আছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে আরম্ভ করে অন্যান্য সবাই যাতে একযোগে এক সুতায় কাজ করে, একসাথে একটা একই উদ্দেশ্যে যদি কাজ করে, তাহলে কিন্তু আপনার এটার প্রবলেম হবে না। টানাটানি থাকবে, অভাব অনটন থাকবে, বিভিন্ন প্রবলেম গেছে ওভারকাম করে, আবার প্রবলেমের পরেই তো এখন আবার এটাকে স্টেবল যে করা, এটা দিস ইজ এ চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা নতুন কিছু না উন্নয়নশীল দেশে। বাংলাদেশের মতন দেশে বহুবার সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হলে কি হবে? রাষ্ট্র কি চলে যাবে? নো, রাষ্ট্র উইল কন্টিনিউ। যারা চালাবে তারা যদি নিয়ম মাফিক চালায় এবং নির্মোহভাবে চালায় এবং নিউট্রালি চালায়, ইন দ্যাট কেস এটা বিষয়টা কিন্তু উদ্ধার হয়ে আসবে। বাংলাদেশ ইকোনমির একটা বিরাট একটা স্ট্রেংথ আছে, সেই স্ট্রেংথটাকে আমরা ইউটিলাইজ করতে পারতেছি না। এবং সেটা ইউটিলাইজ করার এখন নন পার্টিশন গভর্নমেন্ট থাকাতে, যদি থাকাতে মানুষের একটা আস্থা ফেরত আসতেছে, এটাও যদি আবার পার্টিশন রূপান্তরে যায়, রাজনৈতিক রূপান্তরে যায়, তখন কিন্তু আস্থার সংকট দেখা দিবে। সেই ক্ষেত্রে এই অবস্থায় এই নিরপেক্ষ সরকারের নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যদি স্থিতিশীলতা আনতে না পারে, তাহলে কোন সময় আপনি আনবেন? একটা বিষয় যে নিরাপত্তা সংকটের কারণে কেউ বাসা বাড়ি কিংবা অন্য খাত থেকে টাকা কি ব্যাংকে জমা করছে, এরকম কি বিষয় মনে করছেন কিনা? এটাও হতে পারে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ নট আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল, স্টিল গভর্নমেন্টের কন্ট্রোলে আসে নাই। এটা মুখে বললে তো হবে না, আপনার কাজে রূপান্তর করতে হবে। এখনো চাঁদাবাজি চলছে ইন এ ডিফারেন্ট ফর্মে, এখনো আপনার রাহাজানি চলছে ডিফারেন্ট ফর্মে, এখনো আপনার সামান্য ইস্যুতে আন্দোলন একটা হয়েছে, আন্দোলনেতে সরকার পরিবর্তন হয়ে এখন তো একটা সরকার আছে, এখানে তো কোনো সাব সরকার নাই। ওই সমস্ত লোক যদি মনে করে যে যারা আন্দোলন করে সরকার পরিবর্তন করছে এখন তারা সরকারের মালিক, নো, এটা সরকার ইজ এ ডিফারেন্ট থিং। সরকারের কতগুলা ইউনিট আছে, সেই ইউনিটগুলা যদি সবগুলা সঠিকভাবে কাজ করতে পারে, যেমন এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিরাট ব্যর্থতা, এখনো পর্যন্ত দে কুড নট রিঅর্গানাইজ দি হোল ফোর্স, একটা ইউনিটের ইয়েতে আনতে পারে নাই। আপনার 3 মাস তো পার হয়ে গেছে, 3 মাসের ভিতরে যদি না পারে, তাহলে এখন তো অ্যাবসলিউট পাওয়ার এদের কাছে, এই গভর্নমেন্টের কাছে, এরাই তো ঠিক করবে। তো ইন দ্যাট কেস এখানে সরকারকে কাজ করতে দিতে হবে। সরকারের কাজে যারা বাধা সৃষ্টি করে, বিভিন্ন জায়গায় জঞ্জাল সৃষ্টি করে, ওদেরকে কিন্তু মানে ওনারা সংযত হওয়া লাগবে। সংযত যদি না হয়, বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি না, বাংলাদেশ হলো 20 কোটি লোকের, এবং সেই 20 কোটি লোক সুখে শান্তিতে যখন থাকবে, তখনই বাংলাদেশের উন্নতি হবে। এবং সেটা সবাই ইরেসপেক্টিভ অফ ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সবাই যদি শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি হলো এটার পূর্বশর্ত। সেই পূর্বশর্ত যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা এস্টাবলিশ না করতে পারে, ল অ্যান্ড অর্ডার জিনিসটা এবং কোর্ট সিস্টেমে যদি দলীয়করণের জায়গায় আরেক দলীয়করণ হয়, ইন দ্যাট কেস ইট ইজ অলসো। একটা বিষয় জানতে চাই যে এদিকে ব্যাংকের লোন, ব্যাংকের রেট বাড়িয়ে, সুদহার বাড়িয়ে যেমন আমানত বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে কিন্তু আবার কর্মসংস্থানের জন্য যে বিনিয়োগ প্রয়োজন, সেটি কিন্তু আবার কমে যাচ্ছে। তো এই যে উভয় সংকট, এটি আসলে কিভাবে ব্যবস্থা করা যায়? এটা একটা সাময়িক ব্যাপার হিসাবে গভর্নমেন্ট এটা নিচ্ছে, কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট এই সুদের হার কিন্তু এটা অস্থায়ী বিষয়। এটা কিন্তু আমেরিকাতে দেখেন সুদের হার ছিল 2%-এর নিচে এক সময়, সেটা 8 পর্যন্ত করছে, কইরা তারা আবার এটার মেকানিজম, মনিটারি মেকানিজমের মাধ্যমে এটাকে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য তারা এগুলো করে। এটা কিন্তু চিরস্থায়ী কোনো বন্দোবস্ত না, এটা টাইম টু টাইম অ্যাপ্লাই করে। এবং গভর্নমেন্ট যে ব্যবস্থাগুলো নিচ্ছে, আরো কিছু নেওয়া দরকার, কিন্তু যা নিচ্ছে এগুলো যদি বাস্তবায়ন করতে পারে, ইন দ্যাট কেস আপনার জিনিস ঘুরে আসবে। যেমন আপনার এক্সচেঞ্জ রেটের জিনিসটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে। এক্সচেঞ্জ রেট একসময় কিন্তু বিয়ন্ড কন্ট্রোল ছিল, এবং সেটাকেও কিন্তু অনেকটা
নিয়ন্ত্রণের ভিতরে নেওয়া হয়েছে। ফরেন এক্সচেঞ্জ ডলারের সাথে যে ইন্টারন্যাশনাল যে এক্সচেঞ্জ, সেই রেটটা, সেটাও কিন্তু এখন অনেকটা স্থিতিশীলতার মধ্যে এখন আছে। তাইলে এখানে ইন্টারেস্ট রেটও ব্যাংকের, আপনি যদি ডিপোজিট যদি হাইয়ার রেটে নেন তাহলে আপনাকে হাইয়ার রেটে লোন দিতে হবে, তাহলে তা না হলে তো ব্যাংকিং ব্যবসা টিকবে কিভাবে? সেখানেও ব্যাংকিং ব্যবসার জন্য প্রবলেম হবে। তো সেটা সাময়িক, মোস্ট প্রবাবলি এইটা মুদ্রানীতির কারণে তারা এটা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট টেকনিকগুলো অ্যাপ্লাই করে ইনফ্লেশনটাকে যাতে কন্ট্রোলে রাখে। অনেকগুলো তো প্রবলেম তো একটা দুইটা না, অনেকগুলো প্রবলেমের ভিতরে মানুষের আস্থার সংকট, তারপরে ইনফ্লেশনের জিনিসপত্র দ্রব্যমূল্যের সংকট, তারপরে আবার ইনফ্লেশন বাড়তেছে, সেটা বাড়া, এটা সর্বোচ্চ পর্যায়ে এখন আছে। তো সেটাকে নিয়ন্ত্রণে রাখা, সেটাও নিয়ন্ত্রণ রাখতে হবে। জামালউদ্দিন, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম ব্যাংকিং খাতের আস্থা ফিরিয়ে নিয়ে আসা এবং সার্বিক অবস্থানে। আমাদের সাথে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর জামালউদ্দিন আহমেদ। বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন ও বেসরকারি বিনিয়োগে ভাটা পড়ায় অর্থনৈতিক মন্দার শঙ্কায় সরকার। একনেক ব্রিফিংয়ে একথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক সভায় প্রায় ৬,০০০ কোটি টাকা ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের পূর্বাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রামের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, তরুণ শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষায় মোংলা বন্দরে বর্জ্য ও তেল অপসারণ ব্যবস্থা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় ৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। এর মধ্যে 2টি নতুন প্রকল্প ও বাকি 3টি সংশোধিত। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫,৯১৫ কোটি টাকা, যার মধ্যে ৪,৭৮৭ কোটি টাকার যোগান দিবে বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠান। আমরা বিদ্যুৎ উৎপাদন যেভাবে করতে পেরেছি সেভাবে বিদ্যুতের সঞ্চালন অত ভালো নাই, গ্রিডের অভাব। মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিশ্চিত তৈল অপসারণ ব্যবস্থাপনা, এটা চলমান প্রায় শেষ দিকে। চট্টগ্রামের জলাবদ্ধতা একটা বড় বিষয়। আমরা এই প্রকল্প, এটা বড় প্রকল্প, এটা বাস্তবায়ন করা হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের নিম্নহার এবং বেসরকারি খাতে বিনিয়োগ কমে আসায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা করে উপদেষ্টা বলেন, পরিস্থিতি উত্তরণে চেষ্টা চলছে। অপচয় রোধ করতে গিয়ে, দুর্নীতি রোধ করতে গিয়ে এবং প্রকল্পগুলো ভালো প্রকল্পগুলোকে কাটছাট করতে গিয়ে, যেগুলো অপ্রয়োজনীয় প্রকল্প করতে গিয়ে দেখা যাচ্ছে যে উন্নয়নের ব্যয় তো উন্নয়ন বাজেটের বাস্তবায়ন অত্যন্ত ধীরে হচ্ছে। যেগুলোকে আমরা ছাড়পত্র দিয়েছি এগুলোকে ভালোভাবে যাতে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প বাতিল করা, বাস্তবায়নকারী অনেক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক পালিয়ে যাওয়া সহ চ্যালেঞ্জিং সময় যাচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। সূচকের উত্থানে সপ্তাহের 3য় কার্যদিবসের প্রথম ঘণ্টা পার করেছে ঢাকার পুঁজিবাজার। যদিও গতকাল লেনদেন শেষ হয়েছে সবকটি সূচকের পতনের মধ্য দিয়ে, এই মুহূর্তে শেয়ারবাজারের সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। গত কয়েকদিনে অর্থাৎ 3 কার্যদিবসে আমরা বলেছি যে সূচক কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু লেনদেন শুরু হয়। আজকেও কিন্তু আমরা ঠিক একই অবস্থা দেখছি। 24 পয়েন্ট কিন্তু বেড়ে ডিএসসির যে প্রথম প্রধান সূচক, সেটি কিন্তু ডিএসসি এক্স অবস্থান করছে 5,000-এর বেশিতে, অর্থাৎ 5,160 পয়েন্ট অবস্থান করছে। এছাড়া 2 পয়েন্ট বেড়ে অর্থাৎ অবস্থান করছে কিন্তু ডিএসসি সরিয়া সূচক 1,149 পয়েন্টে। এছাড়া বিশেষায়িত যে ডিএসসি 13 সূচকটি, সেটি কিন্তু অবস্থান করছে ডিএসসি 1,901 পয়েন্টে। এছাড়া এখন পর্যন্ত 33,835টি শেয়ার কিন্তু হাত বদল হয়েছে এবং বলা চলে যে সব মিলে বাজার মূল্য দেখছি আমরা 105,61,00,000 টাকার মতো তার লেনদেন হয়েছে সব মিলে। এবং 205টি প্রতিষ্ঠানের এখন পর্যন্ত দেখছি আমরা ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে শেয়ারের দাম। 74টি প্রতিষ্ঠানের শেয়ারের দর নিম্নমুখী রয়েছে এবং 97টি প্রতিষ্ঠানের দর কিন্তু বলা চলে যে অপরিবর্তিত রয়েছে। সব মিলে বলা যে প্রতি কার্যদিবসেই কিন্তু বলা চলে যে ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু লেনদেন শুরু হলেও আবারও কিন্তু শেষ দিকে আমরা দেখছি যে মোটামুটি অনেকটাই ফল করছে সূচক, অনেকগুলো সূচক। এক্ষেত্রে টপ 20 অবস্থা যদি এখন বলি যে মিডল্যান্ড ব্যাংক, অর্থাৎ অনেকদিন পর আমরা যেহেতু ব্যাংকের কিন্তু গত 3 কার্যদিবসের এমনটি কিন্তু পাইনি যে ব্যাংকিং সেক্টরে টপ 20তে অবস্থায় প্রথম রয়েছে।
আজকেই প্রথম তৃতীয় কারণে দেখলাম যে মিডল্যান্ড ব্যাংক প্রথম অবস্থায় রয়েছে, তাদের লেটেস্ট প্রাইস অর্থাৎ বর্তমান অবস্থা রয়েছে 34 টাকা 30 পয়সায় অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 34 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন ছিল প্রতিষ্ঠানটি শেয়ারের দর 32 টাকা 10 পয়সা। তো সব মিলে বলা হচ্ছে যে 2 থেকে আড়াই টাকার মধ্যে কিন্তু অবস্থান করছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর। অ্যাগনি সিস্টেম লিমিটেড প্রতিষ্ঠানটি 26 টাকা 70 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 27 টাকা 20 পয়সা। এছাড়া তৃতীয় অবস্থায় রয়েছে বেক্সিমকো ফার্মা এবং 4 নম্বর অবস্থানে রয়েছে লাভলি আইসক্রিম এবং 5 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তো সব মিলে বলা চলে যে ডিএসসির যে অবস্থা আমরা প্রতি কার্যদিবসেই কিন্তু দেখি যে টালমাটাল থাকার কারণে কিন্তু যে বিনিয়োগকারীদের তাদের কিন্তু একটি সব মিলে যে টালমাটাল অবস্থায় রয়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যেও যে আস্থাহীনতা ঘটে সেটি কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে একটু ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত ডিএসসির সবশেষ। আমন মৌসুমে চাল সংগ্রহ শুরু করেছে কুষ্টিয়া জেলা খাদ্য অফিস। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার SM রাশেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। চলতি আমন মৌসুমে কুষ্টিয়া জেলায় কিন্তু খাদ্য উদ্বৃত্ত জেলা, যেহেতু সেহেতু শুধুমাত্র কুষ্টিয়া জেলায় কিন্তু 30,000 মেট্রিক টন চাল সংগ্রহের কথা রয়েছে। কিন্তু আসলে বাজারে যে দাম রয়েছে সরকারিভাবে যে 47 টাকা দাম দিয়েছে সরকারের পক্ষ থেকে চালের দাম, এবং বাজারে রয়েছে এই চাল 53 টাকা, যার কারণে আসলে কুষ্টিয়ার যে মিল মালিক যারা আছে তাদের মধ্যে আসলে অনীহা দেখা দিয়েছে সরকারি গোডাউনগুলোতে চাল সরবরাহের। তবে কুষ্টিয়ার খাদ্য গুদামের সাথে আমি কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া জেলায় 162টি মিলের সাথে তারা 30,000 মেট্রিক টন চাল সরবরাহের জন্য তারা পত্র প্রেরণ করেছেন। ইতিমধ্যে মাত্র 2টি মিল শুধুমাত্র সরকারিভাবে চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ করেছেন এবং 160টি মিল কিন্তু এখনও চুক্তিবদ্ধ হয়নি, যার কারণে কিন্তু কিছুটা সংখ্যা দেখা দিয়েছে যে কুষ্টিয়ার চাল প্রায় 30,000 মেট্রিক টন চাল সংগ্রহের। তবে মিলারদের সাথে আমি কথা বলেছি, মিলাররা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া সহ সারা দেশে যে চালটি সরকারিভাবে 47 টাকা দাম দেওয়া হয়েছে সেটি কিন্তু বাজারে 53 টাকা, যার কারণে তাদের আসলে চাল সরবরাহ করার জন্য তারা লোকসানের মুখে পড়বে এবং তারাও চেষ্টা করছে যে যদি কিছুদিন পরে, যেহেতু এখন আমন মৌসুম চলছে, তাহলে যদি এখানে আমন মৌসুমে যদি যে ধানের দাম এবং চালের দাম কিছু কমে, তাহলে তারা স্বাভাবিকভাবে কুষ্টিয়ার এই গোডাউনগুলোতে ধান এবং চাল সরবরাহ করতে পারবে। তো কুষ্টিয়ার খাদ্য গুদাম থেকে এই ছিল ধান এবং চাল সংগ্রহের আমার কাছে সর্বশেষ। চাল সংগ্রহ অভিযানের সবশেষ জানতে ছিলাম কুষ্টিয়ায়। কৃত্রিম সংকটে সারের দাম বাড়ায় বেকায়দায় পড়েছেন রংপুরের কৃষকরা। খুচরা পর্যায়ে টিএসপি সার বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে। একই সঙ্গে ডিএপি ও এমওপি সার বস্তা প্রতি 200 থেকে 350 টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে অতিরিক্ত দামে আলুর বীজ কিনতে এমনিতেই বিপাকে রংপুরের কৃষক, তার উপর খুচরা বাজারে সারের বাড়তি দামে বিড়ম্বনা আরও বেড়েছে আলু চাষিদের। পাশাপাশি রবি শস্য ও সবজি উৎপাদনের খরচ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। রংপুরে 50 কেজির এক বস্তা টিএসপি, ডিএপি ও এমওপি সার কৃষকদের কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে 200 থেকে 1700 টাকা বেশিতে। সার তো দাম বেশি, সার তো পাওয়া যাচ্ছে না। আমরা আবাদ করবো কি দিই, আমরা তো কৃষক মানুষ, আমাদের তো 1 বস্তা 2 বস্তা সার দিয়ে হয় না। যে টাকাটা আসলে 1200-1300 টাকা, চাইনা গাইছে 250-3000 টাকা। খুচরা ব্যবসায়ীরা এর দায় চাপাচ্ছেন ডিলারদের ঘাড়ে, আর ডিলাররা বলছেন নন ইউরিয়া সারের সরবরাহ কমায় সংকট তৈরি হয়েছে। চাষিরা আসি হয়তো অনেকে খুঁজতেছে যে একটু টিএসপি দেন, কিন্তু আমরা পাইতেছি না। 64টা বস্তার সার 30 দিনে আপনি দেবেন কাকে, বিচারটা আপনি করেন। কৃষক নেতারা বলছেন সঠিক সময়ে কৃষকদের সার সরবরাহ করা না গেলে পুরো কৃষি উৎপাদন ঝুঁকিতে পড়বে। সরকারের উচিত ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ করা। কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়ালে মনিটরিং জোরদারের হুঁশিয়ারি কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে এটা কাজ করছি যাতে করে এই ধরনের কোনো ঘটনা তৈরি না হতে পারে এবং চাষি প্রতারিত যাতে না হতে পারে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে রংপুর অঞ্চলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 45,000 টন ইউরিয়া, 9,534 টন টিএসপি, 27,238 টন ডিএপি এবং 18,808 টন এমওপি সার। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ঠাকুরগাঁয়ে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ। ভাইরাস জনিত এ রোগে গত 6 মাসে মারা গেছে 1/2 শতাধিক গবাদি পশু। এতে আতঙ্কিত খামারি ও ব্যবসায়ীরা বলছেন চিকিৎসা ও কোনো সুফল মিলছে না।
এ অবস্থায় গবাদি পশুর বাড়তি পরিচর্যার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। পশুর সারা শরীরে গুটি, কোথাও কোথাও ফোসকার মতো, বেশিরভাগ সময়ই গায়ে থাকছে জ্বর। এতদিন বছরের নির্দিষ্ট একটি সময়ে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ দেখা দিলেও ঠাকুরগাঁয়ে এখন সারা বছরই এ রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। জেলার বেশিরভাগ খামারের সব বয়সী গরুর শরীরে তা ছড়িয়ে পড়ছে। খামারিরা বলছেন প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসায়ও কোনো সুফল মিলছে না। অনেকে স্থানীয় কবিরাজ কিংবা ভেটেরিনারি ওষুধের দোকান থেকে অন্যের পরামর্শ মতো ওষুধ খাওয়াচ্ছেন খামারের পশুকে, তারপরেও মারা যাচ্ছে গরু। ল্যাম্পিং রোগের আমার গরু মারা গেছে একটা, আর এই এলাকার অনেক ল্যাম্পিং রোগ ছিল। পশু হাসপাতালে গেলে বলছে আমরা যাবো বলতে কেউ আসে না চিকিৎসা দেওয়ার জন্য। কোনো সরকারি এবং কোনো কর্মকর্তা এখানে আসে না, আমরা হাসপাতালে যেও কোনো ব্যবস্থা করতে পারি না। পরামর্শ নিতে গেলে বলে যে গরু অফিসে নিয়ে আসেন। অফিসে কি আর এত দূর সম্ভব গরু নিয়ে যাওয়া? অফিসার যদি মনে করে যে বাড়িতে এসে চিকিৎসা দেয় তাহলে আরও বেশি ভালো হয়। রোগটি ভয়াবহ আকার ধারণ করলেও তেমন কোনো উদ্যোগ নেই প্রাণী সম্পদ বিভাগের। এ নিয়ে খামারিদের পরামর্শ দেওয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। লাম্পি স্কিন যেহেতু নতুন রোগ, এটার টিকা এখন আমাদের দেশে আবিষ্কৃত হয় নাই, এই জন্য আমরা এটা দিতে পারছি না। তবে চেষ্টা করা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে যে সরকারিভাবে এই টিকাটা দেওয়া সম্ভব হয় কিনা। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ে গত 6 মাসে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে 1/2 গরু। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। অন্য প্রসঙ্গ, জাতীয় সংসদ ভবনের সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএনপির প্রস্তাবনা জমা দিয়ে কথা বলছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি, প্রস্তাব করেছি। এইভাবে যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি, যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের 1 নম্বর আকাঙ্ক্ষা জনগণ, সেটা আদালতও বিচারাধীন আছে, এখন রিভিউতে। আশা করছি সেটা মানুষের পক্ষে রায় আসবে। এবং গণভোটের বিধান যেটা আর্টিকেল 8, 46, 48, 56 অ্যান্ড 142 ইটসেলফ, যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল, যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। এইভাবে আমরা প্রস্তাবনা, প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ সহ এবং নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি, যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয় সংবিধানের, এবং সেটার উপকার বাংলাদেশের জনগণ পায়, এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত অঙ্গের মধ্যে। এগুলো আমরা প্রস্তাব করেছি। ধন্যবাদ। সংবিধান পুনর্লিখন এবং সংস্কার কথা বলছেন, এটা নানা অংশীজন কিন্তু পুনর্লিখন কথা বলছে, এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। কিন্তু এই সেটা ওনারা যে কমিশন করেছে, তারা তো এখন কোনো সরকার নেই। সংবিধানে যে আপনারা যে প্রস্তাবগুলো দিচ্ছেন, এগুলো এই সরকার আদৌ, এটা খুবই স্বাভাবিক। সংবিধান সংস্কার কমিশন তাদের রিকমেন্ডেশনসগুলো সরকারের কাছে প্রদান করবেন, এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তারপরে উনি সবার সাথে আলোচনা করবেন, রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, বিশেষজ্ঞ, সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি, সামাজিক শক্তি, সবার সাথে আলোচনা করে সেটা ওনারা চূড়ান্ত করবেন। এবং এই পরিবেশ সুরক্ষা, সুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রিকালচার সেন্টার পরিবেশ সংসদের আয়োজনে কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এছাড়া অতিথি ছিলেন উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, বিশ্ববিদ্যালয়ের ডিন মোহাম্মদ আখতার হোসেন খান সহ বিশিষ্টজনেরা। পরে র্যালি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা, পাশাপাশি ক্যাম্পাস পরিষ্কারও করেন তারা। পরিষ্কার কাজে তাদের ব্যবহৃত গ্লাভস, মাস্কগুলো ছিল পরিবেশ বান্ধব কম্পোস্টেবল বায়োপ্লাস্টিকের, যা 6 মাসের মধ্যে মাটিতে মিশে যায়। এতে মাটির উর্বরতা নষ্ট হয় না এবং মাটির সাথে মিশে গিয়ে সারের কাজ করে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে আস্থা ফিরছে ব্যাংক খাতে, বাড়ছে মেয়াদে আমানত, সুদের হার বাড়ায় উৎসাহিত হচ্ছেন গ্রাহক, বলছেন অর্থনীতিবিদ।
বেসরকারি বিনিয়োগে ভাটায় অর্থনৈতিক মন্দার শঙ্কা খোদ পরিকল্পনা উপদেষ্টার। চট্টগ্রামে পয়ঃনিষ্কাশনের আধুনিকায়ন সহ একনেক সভায় প্রায় 5 প্রকল্পের অনুমোদন। এবং আদানি দুর্নীতি নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। অনুদান নেবে না তেলেঙ্গানা রাজ্য সরকার, চুক্তি খতিয়ে দেখবে শ্রীলঙ্কা, বিনিয়োগ স্থগিত ফ্রান্সের প্রতিষ্ঠানের। এই ছিল এই সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।